আন্তর্জাতিক ম্যাগাজিন টাইম এবং টাইম ম্যাগাজিন রূপেই সারা দুনিয়াতে মশহুর এবং সারা পৃথিবীর ক্ষমতার পালাবদল, কোনো একটি দেশে মার্কিন স্বার্থ এবং কোনো একটি দেশে মার্কিন ডিপ স্টেট পলিসির যে বাস্তবায়ন, মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে তা বোঝার জন্য টাইম ম্যাগাজিন যদি কোনো একটি দেশ সম্পর্কে, কোনো একটি নেতার সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশ করে, তার মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি। তো সেই দিক থেকে টাইম ম্যাগাজিনে জনাব তারেক রহমান সাহেবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং এই সাক্ষাৎকারের পর সারা বাংলাদেশে তোলপাড় চলছে এবং এখন আমাদের দেশে যা হয় প্রায় সব মিডিয়াতেই তারেক বন্দনা তুঙ্গে, সব মিডিয়াতেই জামাত বন্দনা তুঙ্গে, আর সবাই শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বানানোর জন্য যে উল্লম্ফন সেটা করে গেছে। আর এই যে নতজানু পররাষ্ট্রনীতি, নতজানু রাষ্ট্রনীতি, নতজানু রাজনীতি এবং একই সঙ্গে নতজানু সাংবাদিকতার কারণে আমরা কেউ বাস্তব অবস্থা বুঝতে পারছি না। এবং এক্ষেত্রেও তারেক রহমান সাহেব এবং তার আশেপাশে যারা লোকজন রয়েছেন তাদের জন্য টাইম ম্যাগাজিনের এই যে সাক্ষাৎকারটি, এই সাক্ষাৎকারটি রীতিমতো বুমেরাং হতে বসেছে এবং আমি এটার চুলচেরা নিরপেক্ষ বিশ্লেষণ করার চেষ্টা করব, যেটা আমি বুঝেছি। এই কারণে করব যে বিএনপির মতো একটা সম্ভাবনাময় দল, যার সঙ্গে আমার জীবনের একটা বিরাট অংশ জড়িত, এই বিএনপিতে যোগদান করার জন্যে আমার ব্যবসা গেছে, বাণিজ্য গেছে, বাড়িঘর গেছে, সামাজিকভাবে রাজনৈতিকভাবে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি, কাজে বিএনপির কোনো পদ পদবি দরকার নেই, কিন্তু বিএনপি ভালো করুক এবং বিএনপি যদি ভালো করে তাহলেই এই যে আমার আওয়ামী লীগ দ্বারা যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা কিছুটা হলে শান্তি পাবো। কিন্তু বিএনপি যদি ফেল করে তাহলে তো আমার সব কুল গেল, একুলো গেল ওকুলো গেল। এই জন্য আসলে বিএনপির পদ পদবিতে থাকলে, বিএনপির মন্ত্রী এমপি হলে এই কথাগুলো আমি এখন যা বলছি এটা আমার জন্য বলা শোভনীয় ছিল না, বলতে পারতাম না। ফলে এই যে যখন একটা সম্ভাবনা তৈরি হলো নির্বাচন করার, বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য সব রকমই প্রস্তাব দেওয়া হয়েছিল। যেখানে আমি চাইবো সেখানে হয়তো নির্বাচন আমি করতে পারতাম, ফরিদপুরে করতে পারতাম, ঢাকা শহরে করতে পারতাম, গলাচিপাতে করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আসলে আমি আমার যে জায়গা আছি সেই জায়গায় থেকে কথাবার্তা বলাটাই আমার কাছে নিরাপদ মনে হয়েছে। তো এই যে আজকে যে কথাটি বলবো সেটা হলো টাইম ম্যাগাজিনে জনাব তারেক রহমান সাহেবের এই সাক্ষাৎকারটি দেওয়াটা এই মুহূর্তে ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? প্রথম কারণ হলো যে নির্বাচনের আর মাত্র অল্প কয়েকদিন, তো তিনি নিশ্চিত বিজয়ী হবেন, নিশ্চিত প্রধানমন্ত্রী হবেন, এই লক্ষ্য নিয়েই কিন্তু বিএনপি এগোচ্ছেন। আর এই তার নির্বাচনে জয়লাভ করা, ভোট পাওয়া, এই কাজের জন্য এই মুহূর্তে আল জাজিরাতে সাক্ষাৎকার, বিবিসিতে সাক্ষাৎকার কিংবা টাইম ম্যাগাজিনে কোনো সাক্ষাৎকার দরকার নেই। এগুলো এক। তো যখনই আপনি অপ্রয়োজনীয়, যেটা আপনার দরকার নাই, সেরকম কোনো কাজ আপনি করতে যাবেন, এটা আপনার জন্য বিষ হয়ে দেখা দেবে এবং এই ক্ষেত্রে তাই হয়েছে। টাইম ম্যাগাজিনের সঙ্গে যখন তার সাক্ষাৎকারটি হলো, আমি নিশ্চিত যে তার আশেপাশে যারা ছিলেন তারা যে কোনো কারণে সাম্প্রতিক সময় সজীব ওয়াজেদ জয় যে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনগুলোতে বক্তব্য দিয়েছেন, ফটাফট করে ইংরেজিতে কথা বলে তিনি ওয়াশিংটন পোস্টে সাক্ষাৎকার দিয়েছেন, আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছেন, এগুলো বিএনপির অনেকের মনে ঈর্ষা তৈরি করেছে। তাদেরও মনে হয়েছে যে তাদের নেতা ইংরেজি বলতে পারেন এবং টাইম ম্যাগাজিনের মতো একটা গুরুত্বপূর্ণ বলে ভুল হবে, পৃথিবীর 1 নম্বর ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে তার নেতার সাক্ষাৎকার ছাপা হলে তার পাশে যে অন্য কোনো পত্রপত্রিকায় স্থান পাবে না, ফলে এই সাক্ষাৎকারের জন্য তার উন্মুখ হয়েছিলেন। কিন্তু এই সাক্ষাৎকারটা নেওয়ার সময়টিতে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেটি হলো, এখানে 3000 শব্দের যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, অসংখ্য ভালো ভালো কথা বলা হয়েছে, কিন্তু সেই ভালো কথাগুলো আসছে না, সামনে আসছে না। অর্থাৎ আমাদের যে নিয়ন্ত্রিত মিডিয়া তারা শুধুমাত্র সেই ভালো কথাগুলি প্রচার করছে,
আর সেই ভালো কথাগুলো যারা শুনছেন তারা আসলে তারেক রহমান সাহেব সম্পর্কে কোনো ভালো কথা তাদের শোনার দরকার নেই, তারা আনকন্ডিশনালি তাকে সাপোর্ট করেন। কিন্তু সমস্যা হচ্ছে এই ভালো কথাগুলো প্রকাশ করতে গিয়ে কতগুলো খারাপ কথা সামনে চলে এসছে। এখন সেই খারাপ কথাগুলো কিন্তু বাংলাদেশের বহু লোক আড়ালে আবডালে বলেন, বা মঞ্চে যারা সাহসী তারা মঞ্চে বলেন। কিন্তু টাইম ম্যাগাজিন যখন এই কথাগুলো বলল, বাংলাদেশের সকল মানুষ একত্রে বসে 18 কোটি মানুষদের সমস্বরে খাম্বা তারেক খাম্বা তারেক খাম্বা তারেক এইভাবে মানে 100 বছর আপনারা শুধু স্লোগান তুলে, এটা জনাব তারেক রহমান সাহেবের জন্য যতটা না বিরক্তিকর ক্ষতিকর, তার চাইতে এই যে টাইম ম্যাগাজিনে শুধুমাত্র একটা শব্দ লিখে দিয়েছে খাম্বা তারেক, এটা দুনিয়াব্যাপী এটা রেকর্ড তৈরি হয়ে গেল। দ্বিতীয়ত হলো এখানে অসাধারণ একটি শব্দ ব্যবহার করেছে, খুবই যাকে বলে, আমি আবার একটু দেখে নেই যেটা সুবিধা হবে। সেটা হলো ইংরেজি যে শব্দটা যেটা ব্যবহার করেছে সেটা সরে গেল। তো খুবই মানে বাইবেলিক একটা শব্দ, বাইবেলিক একটা শব্দ প্রো দিয়ে আর কি, মানে শব্দটা যেহেতু সচরাচর ব্যবহৃত হয় না, আমি ফোনে সেটা রেখেছিলাম, বাট আমি যেহেতু এখন রেকর্ড করছি সেটা আমার মনে আসছে না, কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শব্দটা ব্যবহার করা হয়েছে। এই শব্দটি বাইবেলের একটি কাহিনীর প্রেক্ষিতে এই শব্দটি যে ওই শব্দ দিয়ে একটা সন্তান ব্যবহার করা হয়েছে। তো তারেক রহমানের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যে তারেক রহমান ওইরকম একজন সন্তান। এখন সেই শব্দটার অর্থ কি ইংরেজিতে এবং বাইবেলিক শব্দ খুবই নেতিবাচক। মানে আপনি যদি একটা মানুষকে যত রকম বদনামি দিতে চান, আপনার যা মনে আসে, এই যত খারাপ শব্দ আছে, অর্থাৎ কাউকে যদি আপনি কুপুত্র বলতে চান, মানে যা কিছু বলতে চান, আমি কোনো কিছু বাদ রাখলাম না, আপনার মুখে মনে যা আসে এইভাবে 1000টি গালি আপনি দিয়ে দেন একজন মানুষ সম্পর্কে। সেই গালিগুলো একত্রে করার জন্য যে ইংরেজি যে শব্দটি, সেই শব্দটি ওটা। এখন ওই শব্দের সঙ্গে যে গল্প বাইবেলে, মানে ওই বাইবেল থেকে ওই শব্দটা নেওয়া হয়েছে, বাইবেলে যে গল্প সেই গল্পটা এরকম। একজন পিতা এবং মাতার দুটো সন্তান ছিল। বড় সন্তানটি বড়ই বদমাইশ, এবং এত বদমাইশ যে মানে কুলাঙ্গার যাকে বলা হয়, এবং তার কারণে পিতৃগৃহে পিতার সংসারে রীতিমতো জাহান্নাম শুরু হয়ে গেছে। সে পিতার সহায় সম্পত্তি লুট করে, এরকম কাজকর্ম করে পিতার যে সম্মান সেটা হানি হয়। এরপরে আশেপাশ থেকে সে আরো চাঁদাবাজি করে, টাকা কালেকশন করে, জোর জবরদস্তি করে, এবং সেই সকল দায় দায়িত্ব তার পিতামাতার উপর ওঠে। এবং একটা সময় সে একেবারে তার পিতাকে ফতুর বানিয়ে দিয়ে চলে যায় অন্য দেশে। এরপর সে চলে যাওয়ার পরে তার পিতা মাতা ভীষণ রকম দুর্ভোগ দুর্দশায় পড়ে। এক সময় পিতা মারা যায়, তার সেই ভাই, একমাত্র ভাই মারা যায়। মারা যাওয়ার পরে সে ফিরে আসার পর সে যখন এই অবস্থা দেখে, তখন তার খুব অনুশোচনা হয় যে আমি কি করেছি, আমার কারণে আমার ভাই মারা গেল, আমার কারণে আমার বাবা মারা গেল। তো এরপরে আর ওই কাহিনী ওখানেই শেষ। অনুতপ্ত পুত্র, তার সঙ্গে সঙ্গে ওই যে শব্দটা বললাম, তো ওই পুত্রের যে অনুতাপ, সেই অনুতাপ হলো তার অতীত সকল কুকর্মের জন্য। সেই শব্দটি এখানে টাইম ম্যাগাজিন ব্যবহার করেছে। এখন বাংলাদেশের পত্র পত্রিকা তো ওই যে ভাসুরের নাম মুখে আনা যাবে না, তারেক রহমান সাহেব সম্পর্কে এখন কোনো নেতিবাচক কথা বলা যাবে না, বা টাইম ম্যাগাজিন কেন এই শব্দটি ব্যবহার করলো তাকে আমাদের কোনো সাংবাদিকরা প্রশ্ন করতে পারবে না, ইত্যাদি অনেক কিছু। কিন্তু এর ফলে কি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের যত পলিটিক্যাল চ্যানেল রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যত মিলিটারি চ্যানেল রয়েছে, ফরেন অ্যাফেয়ার্স চ্যানেল রয়েছে, কূটনৈতিক চ্যানেল রয়েছে, ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, এবং ওখানে যে সিভিল সোসাইটি রয়েছে, প্রত্যেকটা জায়গাতে এই খাম্বা তারেকের সঙ্গে সঙ্গে এই যে বাইবেলিক যে শব্দটি, এই শব্দটি সেখানে যুক্ত হয়ে গেল।
যুক্ত হওয়ার ফলে কি হলো, জনাব তারেক রহমান সাহেবের এই যে সামনে ক্ষমতা গ্রহণ, সেই ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে আমেরিকার সমস্ত নীতিটা তার বিপরীতে কাজ করবে। এই অল্প যে 10 দিন আছে, সেই 10 দিন মার্কিন যুক্তরাষ্ট্র তার সকল শক্তি বিএনপি এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ব্যবহার করবে, এটা লিখে রাখেন, আমি যতটুকু জানি। কেন করবে? প্রথমত হলো যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমেরিকার সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এটা তলানিতে পৌঁছে গিয়েছিল, এবং ওই সময়টাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, তিনি জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে যে প্রতিবেদন পাঠিয়েছিলেন, সেই প্রতিবেদন খুবই জঘন্য একটা প্রতিবেদন তিনি পাঠিয়েছিলেন, এবং ওই সম্পর্ককে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমেরিকার সাথে কিন্তু বিএনপির এবং তারেক রহমান সাহেবের সম্পর্ক গ্রিন চ্যানেলে আসেনি। মার্কিন রাষ্ট্রদূত বিএনপির নেতাদের সাথে বসেছেন, তারপরে ঘন ঘন কথাবার্তা বলেছেন, সেটা তাদের স্বার্থে, শেখ হাসিনাকে অপদস্থ করার জন্য। কিন্তু বিনিময়ে তারা জামাতকে আনবেন, দরকার হলে এনসিপিকে আনবেন, ইউনূসকে রেখে দেবেন, কিন্তু তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের একটা যোগাযোগ হবে, এইরকম যে গ্রিন সিগন্যাল, সেই গ্রিন সিগন্যালের পর্যায়ে এখনো পর্যন্ত আমেরিকা আসেনি। তো এখন আমেরিকা সবসময় করে কি, যারা ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পর তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করে, কিন্তু যাদেরকে তারা নেতিবাচক মনে করে তাদেরকে ক্ষমতায় তারা সাধারণত আসতে দেয় না। এখন যে তারেক জোয়ার বাংলাদেশে চলছিল, এবং তারেক জ্বর এবং ঝড়ে সারা বাংলাদেশ যেভাবে কাঁপছে, এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে কিছুই করার ছিল না। বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব এবং বিএনপির সঙ্গে তারা একটা সুসম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাতেন, এবং ওই সুযোগে একজন পরিবর্তিত তারেক রহমান সাহেব যতটা স্বাচ্ছন্দ্যে তিনি আমেরিকার সঙ্গে ডিল করতে পারতেন, এখন তার জন্য সেটা ডিল করা খুবই একটা কঠিন বিষয় হয়ে পড়বে। এই গেল এক। 2 নম্বর হলো যে এই যে টাইম ম্যাগাজিন, সেই টাইম ম্যাগাজিনকে দিয়ে কখনো আমেরিকান সরকার একটা তাদের অফার ছেড়ে দেয়, বা তাদের বিরক্তি বা তাদের যে সিদ্ধান্ত, সেগুলো বিশ্ববাসীকে জানিয়ে দেয়। আবার কখনো টাইম ম্যাগাজিন সরকারকে, অর্থাৎ মার্কিন সরকারকে কোনো একটা বিষয় বোঝানোর জন্য তারা একটা প্রতিবেদন তৈরি করে তারা মার্কিন সরকারের উপর একটা চাপ তৈরি করে। এখন এই যে তারেক রহমান সম্পর্কে যে কথাগুলো তারা বলেছে তিনি উত্তরাধিকার সূত্রে এই পদে এসেছেন, এবং তাকে একজন পলিটিশিয়ান হিসেবে, রাজনীতিবিদ হিসেবে টাইম ম্যাগাজিন এখানে কোনো স্বীকৃতি দেয়নি। তার উইল ফোর্স, তার ডিজায়ার, তার পরিকল্পনার কথা তারা প্রকাশ করেছে, এটা তারেক রহমান সাহেবের একান্ত ব্যক্তিগত। কিন্তু যখন তারেক রহমান সাহেবকে তারা আইডেন্টিফাই করেছে তার পিতার পুত্র হিসেবে, আইডেন্টিফাই করেছে তার মায়ের পুত্র হিসেবে, আইডেন্টিফাই করেছে তার অতীত কর্মকাণ্ড, ঘুষ, দুর্নীতি ইত্যাদি কর্মের যে তিনি যে পেট্রন ছিলেন, শুধু পেট্রন না, মাস্টার মাইন্ড ছিলেন, এই জিনিসগুলো তারা বুঝিয়ে দিয়েছে। ফলে আমেরিকার যে কোম্পানিগুলো বা রাষ্ট্র তাদের সাথে, বাংলাদেশের সাথে যে ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করতে গিয়েই তাকে ব্রেনের মধ্যে আনতে হবে যে এই সরকার যদি ক্ষমতায় থাকে, বিএনপি সরকার, তাহলে সর্বোচ্চ স্তরে তাকে একটা কমিশন দিতে হবে, তাকে ঘুষ দিতে হবে, দুর্নীতি দিতে হবে, দুর্নীতির সঙ্গে তাকে জড়াতে হবে। তো এই যে বিষয়গুলোর মধ্যে একটা গোঁজামিল তৈরি হয়ে গেল, এই গোঁজামিল থেকে বিএনপি এবং তারেক রহমান সাহেবকে কেন তার আশেপাশে যারা লোকজন রয়েছেন, এই সাধারণ একটা বিষয় কেন তারা তাকে এই মুহূর্তে নিরাপত্তা দিতে পারলেন না? তার নিরাপত্তা কি বুলেট প্রুফ গাড়িতে? তার নিরাপত্তা কি বুলেট প্রুফ বাসে? তার নিরাপত্তা কি মানে যাকে বলা হয় এখন যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে, বা তার ক্ষমতা গ্রহণ, ক্ষমতা আরোহণ, প্রধানমন্ত্রী হওয়া, এগুলোর জন্য কী কী নিয়ামকগুলো দরকার, সেগুলো ওনার আশেপাশের লোকজন যে ঠিকমতো চালাতে পারছেন না, করতে পারছেন না। এই অল্প সময়ের মধ্যে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, বা যে কথাগুলো শোনা যাচ্ছে, যে বিষয়গুলো সামনে চলে এসেছে, তাতে করে আপনি তালি দিতে পারবেন, প্রচুর তালি দিতে পারবেন, আপনি আবেগপ্রবণ হতে পারবেন, হাহা করতে পারবেন যে হায় হায়, এর চেয়ে বড় নেতা আর হয় নাকি, এত সাধারণ পোশাক, নিজের হাতে প্লেন থেকে হাত দিয়ে সুটকেস নামান, এর চেয়ে তো মহানুভবতা হয় নাকি। মানে এই জিনিসগুলো প্রয়োজন নেই।
আমি দেশের প্রধানমন্ত্রী হব, আমাকে কেন সুটকেস হাতে করে নামাতে হবে? আমি নিজে যেখানে একটা বুলেট প্রুফ গাড়িতে চড়ে বেড়াচ্ছি, সেখানে আমার একটা ভালো শার্ট থাকতেই পারে, হাতে একটা ভালো ঘড়ি থাকতে পারে, আমার জুতা কেন ছেঁড়া জুতা হবে? অনেকগুলো বিষয় আছে, ছোটখাটো বিষয়গুলো নিয়ে দেখা তারেক রহমান সাহেবকে বড় বানানোর চেষ্টা করানো হচ্ছে, কিন্তু যেগুলো সব বুমেরাং হয়ে যাচ্ছে। সবাই বলছে এগুলো অভিনয়, কিন্তু এই জিনিসগুলো যদি তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে করার চেষ্টা করতেন, তখন ভিন্ন একটা প্রেক্ষিত তৈরি হতো। 2 নম্বর হলো যে ধরুন তার প্রধান লিগেসি তার বাবা, তো তার বাবার যে লিগেসি, সেই লিগেসির জন্য তিনি কিন্তু তার জীবদ্দশায় কখনোই সম্মানিত বা ওইভাবে রিগার্ডেড ছিলেন না। তার প্রতি মানুষের সহানুভূতি বেড়েছে তার মৃত্যুর পরে, এবং তার মৃত্যুর পরে জিয়াউর রহমান সাহেবকে যারা তুলে ধরেছেন, এদেশের কবিয়াল, সাহিত্যিক, গায়ক, তারপরে গায়িকা, তাদের সঙ্গীত শিল্পে সংস্কৃতি থেকে জিয়াউর রহমানকে তুলে ধরেছেন তার মৃত্যুর পরে। 2 নম্বর হলো যে ওখানে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে ফজলে লোহানীর মতো একজন মেধাবী সাংবাদিকের পরিচয় ছিল, এবং একটা মাত্র বাংলাদেশ টেলিভিশনের ছোট্ট একটা সাক্ষাৎকার জিয়াউর রহমানের মৃত্যুর পরে, তারেক রহমান সাক্ষাৎকার আছে, কোকোর সাক্ষাৎকার আছে। ওই যে ছিঁড়া গেঞ্জি, ভাঙ্গা সুটকেসের যে কাহিনী তিনি বর্ণনা করেছিলেন, যেটি জিয়াউর রহমানের সততার উপর একটা বিরাট ছিল পড়েছে। একইভাবে বেগম জিয়াকে তার সম্মান পাওয়ার জন্য জেলে যেতে হয়েছে, জেল থেকে বের হতে হয়েছে, নিঃসঙ্গভাবে অসুস্থ হাসপাতালে বছর পর বছর কাটাতে হয়েছে, এবং সর্বশেষে মারা যাওয়ার পরে এই যে জনগণের সহানুভূতি, সম্মান জানাজার মাধ্যমে ফুটে উঠেছে। ফলে তারেক রহমান সাহেবের যে অতীতের যে বদনামগুলো, কিংবা বর্তমানের যে কর্মকাণ্ড, যেগুলোকে তিনি বা তার যারা লোকজন রয়েছেন তারা মানে বিশাল করে প্রচার করতে চান, এটা শুধুমাত্র উনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান তখনও মানুষ গ্রহণ করবে না। গ্রহণ করবে এমন একটা সময়, যে সময়টা ওই যে অতীতে তার বাবার জন্য প্রযোজ্য হয়েছে, তার মায়ের জন্য প্রযোজ্য হয়েছে, এছাড়া এই লিগেছি হয় না। শেখ হাসিনা কি সর্বোচ্চ চেষ্টা করেননি? কিন্তু হয়নি, এই জিনিসগুলো হয়নি। কাজে যতই সাক্ষাৎকার দেন, যতই মঞ্চে নানা রকম দৃশ্য দেখান, এতে লাভ হবে না। মানুষের মনে সহানুভূতি জাগ্রত হওয়ার কতগুলো ক্ষণ আছে, সময় আছে। আই হ্যাভ এ প্ল্যান। তো আই হ্যাভ এ প্ল্যান, এটা ওই মার্টিন লুথার কিং জুনিয়রের সেই বক্তব্য যে আই হ্যাভ এ ড্রিম, এটার অনুকরণে বললে হবে না, কখনোই হবে না, এলোমেলো হয়ে যাবে। মার্টিন লুথার কিংকে মানে যে কারণে দেখেন, মানে তাকে মরতে হয়েছে, তো তিনি তো মরার আগে এই কথা বলেছেন, কেউ কিন্তু এটি নিয়ে কেয়ারই করেনি। কিন্তু যেই তিনি মরে গেলেন, আই হ্যাভ এ ড্রিম, সেটা একটা ইতিহাস হয়ে গেল। আবার দেখেন নেলসন ম্যান্ডেলা, তিনি যতদিন ক্ষমতায় ছিলেন সবাই দেখে গালাগালি করছে, কিন্তু যেই মুহূর্তে তিনি 5 বছর পর ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে তাকে সারা পৃথিবী মাথায় করে নাচা শুরু করে দিল। তো কাজেই লিগেসি অর্জন করা কিন্তু এত সহজ বিষয় নয়। আশা করি বিএনপি যারা কর্তা ব্যক্তি, যে ভুল হয়ে গেছে সেই ভুল যেন পুনরায় না হয়, সেই ব্যাপারে তারা সতর্ক থাকবেন। পৃথিবীর বহু দেশে নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের জনপ্রিয়তা নিয়ে নানা ধরনের জরিপ হয়। আমেরিকা, ইংল্যান্ডে সেই জরিপগুলো বেশ গ্রহণযোগ্য হয়। আমেরিকার জরিপে যে ব্যাপারগুলো উঠে আসে, আমরা শেষ পর্যন্ত ভোটের যে ফলাফল, সেই ফলাফলটা সেই রকম জরিপের ফলাফলের মতোই হতে দেখেছি, সামান্য কম বেশি হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জরিপটা ততটা কার্যকর নয়, এবং বাংলাদেশের নির্বাচনে জরিপ এই ব্যাপারটা অতটা প্রতিষ্ঠিত সত্যও নয়। কিন্তু এবারের নির্বাচনে জরিপ নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। এরই মাঝে আমরা দেখেছি বেশ কিছু প্রতিষ্ঠানের জরিপ, যে জরিপগুলো এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি করেছে, আবার কখনো কখনো হাস্যকর ব্যাপারেও ঠেকেছে। এর মাঝে যে জরিপগুলো হয়েছে, সেই জরিপগুলো প্রভাবিত জরিপ, এরকম অনেক কথাও হয়েছে। বিভিন্ন জরিপে, বেশিরভাগ জরিপেই আমরা দেখেছি বিএনপি অনেক বেশি এগিয়ে, জামাতের অবস্থান দ্বিতীয় অবস্থানে, কিন্তু মানে 17-17 অবস্থা। প্রথম আলোর জরিপেও আমরা দেখেছিলাম যে বিএনপির সমর্থন প্রায় 70%।
একটা জরিপে আমরা দেখেছিলাম, একটা প্রতিষ্ঠান জরিপ করেছিল, সেই জরিপে আমরা দেখেছিলাম বিএনপি এবং জামাতের অবস্থান খুবই কাছাকাছি, পার্থক্য 1-2% পার্থক্য। সেই জরিপটাকে অনেকে বলেছিলেন যে এটা বায়াসড জরিপ। আবার প্রথম আলোর যে জরিপ ছিল সেই জরিপে যে ব্যাপারগুলো উঠে এসেছিল সেই ব্যাপারগুলোকেও অনেকে একপাক্ষিক ব্যাপার বলার চেষ্টা করেছিলেন। প্রথম আলোর জরিপে আওয়ামী লীগ প্রসঙ্গেও বেশ চমকপ্রদ কিছু তথ্য উঠে এসেছিল। সব মিলিয়ে জরিপটা বাংলাদেশে খুব একটা যে গ্রহণযোগ্য ব্যাপার সেটা বলা যায় না। আবারও একটা জরিপ সামনে এসেছে, গতকালকে এই জরিপটার ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই পছন্দ করছেন বেশিরভাগ মানুষ। জরিপের মূল প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে পছন্দ করেন, কিন্তু সেখানে বেশ বড় একটা সংখ্যা, অর্থাৎ প্রায় 27% মতো হয় মতামত দেয়নি, কিংবা তারা বলছে যে এদের কেউই নয়। এই 27% কিংবা 27%-এরও বেশি মানুষ, এই সংখ্যাটা যে আওয়ামী লীগের সমর্থক সংখ্যা এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। তার মানে একেবারে শেষ সময়ে নির্বাচন যখন এগিয়ে আসছে, নির্বাচনের মাত্র যখন 2 সপ্তাহ বাকি নেই, ঠিক তখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক 27-30%-এর মতো এখনও রয়েছে, যেগুলো অঘোষিত সমর্থক। এই ব্যাপারগুলো উঠে আসছে, কিন্তু তারেক রহমানকে কত পার্সেন্ট মানুষ সমর্থন করছেন, অন্যদিকে জামাত কিংবা এনসিপিকে কত পার্সেন্ট মানুষ সমর্থন করছেন। যদিও বিএনপির যে জোট, সেই জোট জিতলে তারেক রহমান যেমন প্রধানমন্ত্রী হবেন, তেমনি জামাতের জোট জিতলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিই প্রধানমন্ত্রী হবেন, এটাই মানে মোটামুটি সত্য কথা। কিন্তু তারপরেও এই জরিপে আমরা দেখেছি যে জরিপের ক্যান্ডিডেট হিসেবে নাহিদ ইসলামের নামও এসেছে। এটা ইন্টারেস্টিং যে নাহিদ ইসলামের নাম এসেছে। তাহলে কি জামাত জোটে এই সম্ভাবনাও রয়েছে তারা জিতলে নাহিদকে প্রধানমন্ত্রী বানাবে? এরকম একটা আলোচনা এই জোট হওয়ার শুরুর দিকে আমরা শুনেছিলাম যে এরকম আলোচনা এই জোটের প্রেক্ষিতে হচ্ছে, কারণ পশ্চিমারা তারা এই জোটকে সমর্থন করলেও প্রধানমন্ত্রী হিসেবে কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে জামাতের আমিরকে তারা পছন্দ করছেন না। পশ্চিমাদের পছন্দ অপছন্দ নিয়েও সমসাময়িক সময়ে অনেক আলোচনা হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিবিদের অডিও ফাঁস হওয়া নিয়ে নানা আলোচনা হচ্ছে। তারা চাইছে জামাত ক্ষমতায় আসুক, এরকম অডিও ফাঁস করেছে যখন ওয়াশিংটন পোস্ট, আমেরিকারই একটা গণমাধ্যম, তখন সেটা খুবই গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে। গতকালকের জরিপে কি উঠে আসলো চলুন একটু জেনে দেখি। তাতে করে বিএনপি কিংবা জামাত তাদেরকে নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছে কিনা আগামী নির্বাচনে, তারা নিশ্চিত হতে পারছে কিনা যে তারাই সরকার গঠন করছে, সেই ব্যাপারটাও একটু দেখব এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ভোটের জরিপের কথা। গতকালকে যে নতুন জরিপের ফলাফল সামনে এসেছে, তাতে আমরা দেখছি যে তারেক রহমানই এগিয়ে আছেন, কিন্তু কতটা পিছিয়ে আছেন জামাতের আমির সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সাথে বললাম যে 27%-এর মতো মানুষ এই জরিপের ব্যাপারে আগ্রহী না, কিংবা ভোট দিতে চায়নি, কিংবা মতামত তাদের হয়নি, এরকম দেখা যাচ্ছে, যেগুলোকে আপনি নিশ্চিত করেই আওয়ামী লীগের সমর্থক হিসেবে ধরে নিতেই পারেন। ইনকিলাবের শিরোনামটা দেখে নিন, সেখানে তারা বলছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী চান 47%। তারেক রহমানের পক্ষে বাড়ছে জনসমর্থন, নড়বড়ে জামাতের ভোট ব্যাংক। ইদানিং ইনকিলাবের নিউজের স্টাইলটা অনেকটা জামাত বিরোধী স্টাইলই মনে হচ্ছে। যদিও ঐতিহাসিকভাবে ইনকিলাবের প্রতিষ্ঠাতা, ইনকিলাবের ঐতিহাসিক আচরণ সবকিছুই জামাতের পক্ষে কথা বলার কথা, কিন্তু ইদানিং এই আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা দেখছি যে ইনকিলাব জামাতের বিপক্ষে তাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা তাদের নিউজের ধরনে অনেকটা পরিষ্কার হওয়া যায়। এই খবরের বিস্তারিততে তারা বলছে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক জরিপে দেখা গেছে জামাত ইসলামীর ভোট ব্যাংকের তুলনামূলকভাবে অস্থিরতা রয়েছে এবং দলটির কিছু সমর্থক বিএনপির দিকে ঝুঁকছেন।
একই সঙ্গে সিদ্ধান্তহীন ভোটারদের মধ্য থেকেও বিএনপি বেশি সমর্থন পাচ্ছে বলে ইঙ্গিত মিলছে। জরিপে অংশ নেওয়া 47.6% উত্তরদাতা মনে করেন তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনোভেশন কনসাল্টিং তাদের গবেষণা পিপলস ইলেকশন পালস সার্ভে PEPS রাউন্ড 3-র ফলাফল প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান ডক্টর রুবায়েত সারোয়ার তিনি বলেছেন, ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন সামনে রেখে ভোটারদের মনোভাব, ভোটদানের ইচ্ছা এবং নির্বাচন পরিবেশ সম্পর্কে ধারণা পেতে এই জরিপ পরিচালনা করা হয়। 16 থেকে 27 জানুয়ারি পর্যন্ত টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে প্যানেল জরিপটি চালানো হয়েছে, অর্থাৎ সশরীরে এই জরিপ হয়নি, টেলিফোনে হয়েছে। এতে মোট 5,147টি সফল সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগের 2 রাউন্ডের 20,080 জন উত্তরদাতার কাঠামো থেকে স্তর ভিত্তিক র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে নমুনা নির্বাচন করা হয়। সারা দেশে 500টি প্রাইমারি স্যাম্পলিংয়ের ইউনিট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। চূড়ান্ত নমুনা নিশ্চিত করতে 15,649টি ফোন কল করা হলেও অংশ না নেওয়া বা যোগাযোগ সম্ভব না হয় প্রায় 68% ঝরে পড়েছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার যে 68% এই জরিপে অংশ নেয়নি অথবা কল ধরেনি, এটা হয়েছে। তার মানে হচ্ছে যে 68%-এর মধ্যে আপনি যদি অর্ধেকও ধরেন যে কল ধরেনি, বাকি অর্ধেক মানে 34% কলেরই তারা কোনো মতামত জানাতে চায়নি। এটা কিন্তু একটা ম্যাসিভ সংখ্যা। এই 34% আগেই ঝরে পড়েছে। আবার যারা অংশ নিয়েছে তাদের মধ্যে 27% তারা মতামত কারো পক্ষেই দেয়নি অথবা অংশগ্রহণ করতে চায়নি, এরকমটা দেখা গেছে। তার মানে এই জরিপে যে 47.6% তারেক রহমানের পক্ষে অবস্থান নিয়েছে, সেটা ঝরে পড়া 68%কে ধরলে 47% কত পার্সেন্টে নেমে আসবে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। জরিপে এই ব্যাপারগুলো বিশদ গবেষণা যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়নি। তথ্য সংগ্রহে কম্পিউটার সহায়তায় টেলিফোন সাক্ষাৎকার পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং জাতীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে 2022 সালের জনশুমারির ভিত্তিতে পোস্ট সার্ভে ওয়েটিং প্রয়োগ করা হয়েছে। জরিপে বলা হয়েছে, সামগ্রিকভাবে বিএনপি তাদের মূল সমর্থন ধরে রাখার পাশাপাশি আগের রাউন্ডে জামাত বা এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন এমন কিছু ভোটারের সমর্থনও পাচ্ছেন। অর্থাৎ তারা এটা দেখেছে যে আগের রাউন্ডে জামাত এনসিপিকে সমর্থন করা লোকজনও বিএনপিকে সমর্থন করছে। যদিও বিএনপি থেকে জামাত ও জামাত থেকে বিএনপিতে কিছু ভোট হস্তান্তর হয়েছে, মোট হিসাবের দিক থেকে পরিবর্তন জামাতের ক্ষেত্রেই বেশি, যা তাদের বর্তমান ভোট ভাগে প্রভাব ফেলেছে। অর্থাৎ জামাত থেকে ভোট ট্রান্সফার হয়েছে, এটা তারা বলছে। এছাড়া জামাত ও এনসিপির জোটের কারণে এনসিপির কিছু ভোটার তারা সরে গিয়েছেন, এনসিপির কিছু ভোটার তারা বিএনপির দিকে হেলে পড়েছেন, এরকমটাও বলা হচ্ছে। এই যে ব্যাপারটা বলা হচ্ছে, বিএনপির দিকে হেলে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। জরিপে আরও বলা হয়েছে, জামাতের ভোট ব্যাংক বিএনপির তুলনায় বেশি অস্থিতিশীল। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার যে জামাতের ভোট ব্যাংক মানে পরিবর্তন হচ্ছে, অস্থিতিশীল, যেটা বিএনপির চাইতে বেশি অস্থিতিশীল সেটা বলছে। সম্ভাব্য 52.8% ভোট পেতে পারে বিএনপি ও তাদের জোট, যেখানে জামাত ও তাদের জোট পেতে পারে 31% ভোট। বিএনপির সম্ভাব্য ভোটের 26.6% এসেছে আগের সিদ্ধান্তহীন বা অনির্ধারিত ভোটারদের কাছ থেকে। বিপরীতে জামাতের ক্ষেত্রে এই হার 14.1%। জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, তারেক রহমান দেশে ফেরা ও খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উল্লেখযোগ্য সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। আগামী নির্বাচন হলে নিজ এলাকায় বিএনপির প্রার্থী জিততে পারেন বলে মনে করেন 52.9% উত্তরদাতা। এই বিষয়ে অনিশ্চিত 23.8% উত্তরদাতা। আগের আওয়ামী লীগ সমর্থকদের 32.9% বিএনপিকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। 13.2% জামাতকে এবং 41.3% এখনও সিদ্ধান্ত নেননি।
এটা একটা ইন্টারেস্টিং জরিপ। আগে যারা আওয়ামী লীগকে সমর্থন করত তাদের 32.9% অর্থাৎ 33%ই বিএনপিকে ভোট দিতে চাইছে, 14% বেশি 13.3% তারা জামাতকে ভোট দিতে চাইছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা বিএনপি এবং জামাতকে ভোট দিতে চাইছে এখন। এই জরিপটা খুব একটা মিলল না। জরিপে অংশ নেওয়া 93.3% উত্তরদাতা জানিয়েছেন তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। এটা একটা বিপুল সংখ্যক। 93.3% লোকজন যদি ভোট দিতে চায় তাহলে ভোট কাস্টিং কি এবার শতভাগের কাছাকাছি হবে? কিন্তু সেটা তো বাস্তবতায় হবে না। ধরা হচ্ছে যে এবারের ভোট কাস্টিং 50 ভাগেরও কম হবে। সেই আশঙ্কা যখন হচ্ছে তখন এই প্রতিষ্ঠান বলছে যে ভোট কাস্টিং 93.3% এটা তাদের জরিপের ফলাফল। 72.3% মনে করেন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে। এটাও একটা অলৌকিক ব্যাপার, কারণ দেশের বেশিরভাগ মানুষই এখন মনে করে যে আগামী ভোট সুষ্ঠুভাবে হবে না। এই ভোটে যে কোনোভাবেই হোক কোনো একটা পক্ষ প্রভাব বিস্তার করতে পারে। সেখানে এই জরিপ বলছে 72.3% মানুষ মনে করছে যে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে। 74.4% স্থানীয় পর্যায়ে পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষতায় আস্থা প্রকাশ করছেন। কি হাস্যকর ব্যাপার! 75% মানুষ নাকি পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে খুশি, অথচ বিএনপি, জামাত, এনসিপি সবাই বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচনে অস্থিরতা, ওর পক্ষে কাজ করছে, প্রশাসন এর পক্ষে করছে, ওর পক্ষে করছে। আমি আওয়ামী লীগের ভোটারদের হিসাব বাদই দিলাম। বিএনপি, জামাত, এনসিপি তারাই তো এখনো নিশ্চিত নয়। তাদের অভিযোগই তো আমরা শুনছি যে কে কার পক্ষে অবস্থান নিচ্ছে, এরকম অভিযোগ প্রতিনিয়ত তারা করছেন। সেখানে এই প্রতিষ্ঠান বলছে 74.4% মানুষ মনে করে যে প্রশাসন নিরপেক্ষ আচরণ করবে। ভোট কেন্দ্রে নিরাপদে ভোট দিতে পারবেন বলে মনে করেন 82%, যা আগের রাউন্ডের তুলনায় বেশি। আরও একটা হাস্যকর ব্যাপার, 82% মানুষ দেশের তারা মনে করে ভোট কেন্দ্রে নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবেন, অথচ প্রায় প্রতিদিনই আমরা বিএনপি, জামাত অথবা বিএনপি, এনসিপি কোথাও না কোথাও সহিংসতার ঘটনা দেখছি এবং এর মাঝে মৃত্যুর ঘটনাও দেখেছি। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম বলেছেন 47.6% মানুষ, 22.5% মানুষ ডাক্তার শফিকুর রহমানের নাম বলেছেন এবং 2.7% মানুষ নাহিদ ইসলামের নাম বলেছেন। ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে নাহিদ ইসলামের নাম 2.7% মানুষ বলছে। এই মানুষগুলো কারা? তারা কোন ভিত্তিতে বলছে? নাহিদ ইসলাম তো এককভাবে নির্বাচন করছেন না, তারা একটা জোটে নির্বাচন করছেন, জামাতের জোটে। তাহলে এই মানুষগুলোর মগজে কিভাবে কাজ করছে যে জামাত জোট যদি জেতে, তারা যদি সরকার গঠন করে তাহলে নাহিদকে প্রধানমন্ত্রী বানাবে? এই আজগবি জরিপের কোনো মানে হয়? এছাড়া বলছে যে 22.2% মানুষ এ বিষয়ে নিশ্চিত নন। এখানে আরেকটা ব্যাপার উল্লেখ করা হয়নি, 5% মানুষ তারা এই তিনজনের কাউকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। সাথে 22.2% মানুষ তারা মতামত দিতে চান না, কে নিশ্চিত না যে কে প্রধানমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে না। সুতরাং 27%-এরও বেশি মানুষ তারা কিন্তু এই জরিপের যে ব্যাপার, তিনজনের পক্ষে কেউই মতামত দেননি। এই 27%-কে আপনি নিশ্চিত করেই ধরে নেন যে এটা এই তিন দলের বিরোধী পক্ষ। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি পক্ষ। এই যে বড় একটা অংশ, আবার এই জরিপেই বলা হচ্ছে 68% যাদের মধ্যে থেকে স্যাম্পলিং করা হয়েছে তার মধ্যে 68%ই অংশগ্রহণ করতে চাননি অথবা ফোনই ধরেননি। এটা কিন্তু একটা বড় অংশ, অর্থাৎ স্যাম্পলিং করা হয়েছে মাত্র 32%-এর উপরে। 68% মানুষ কিন্তু সাড়াই দেয়নি অথবা এই ব্যাপারে মতামতই দিতে চায়নি। এই ব্যাপারে যারা মতামত দিতে চাননি তারা কি বিএনপি, জামাত কিংবা এনসিপিকে ভোট দেবেন, কিংবা তারা কি মনে করেন যে এই তিনজনের কেউ প্রধানমন্ত্রী হবেন? সুতরাং এই জরিপটা মুখে বলা হচ্ছে যে এই জরিপটা মানে গ্রহণযোগ্য, কিন্তু তাদের যে তথ্য
তারা যে তথ্যগুলো দিচ্ছে, যে বিশ্লেষণগুলো করলাম, এই তথ্যে খুব একটা মনে হচ্ছে না যে এই জরিপের কোনো অথেন্টিক ব্যাপার রয়েছে। আবার জামাত এবং বিএনপিকে 47.6 আর 22% জামাতের এই যে ব্যাপক পার্থক্যটা দেখাচ্ছে এই জরিপে, এই ব্যাপক পার্থক্য আদৌ এই মুহূর্তে আছে বলে দেশের বেশিরভাগ মানুষই কিন্তু মনে করছেন না। কারণ আমেরিকা চাইছে জামাত ক্ষমতায় আসুক, ভারত চাইছে বিএনপি ক্ষমতায় আসুক, এটা এখন ওপেন সিক্রেট। এই ওপেন সিক্রেট যখন ব্যাপারগুলো হচ্ছে, তখন পার্থক্যটা এত বেশি হওয়ার কথা নয়। আগামী নির্বাচনকে যদি প্রভাবিত করা না হয়, তাহলে নিশ্চিত করেই বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচনকে প্রভাবিত করা হবে না, কিংবা নির্বাচনে আমেরিকার প্রভাব থাকবে না, এই নিশ্চয়তা আপনাকে কে দিচ্ছে? এই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? এই নিশ্চয়তা কি বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কোনো আমলেই, কোনো কালেই পাওয়া গেছে যে বিদেশি প্রভাব কিংবা বিদেশি হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে কখনো হয়নি? নাকি বিদেশি হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে একটা কমন ব্যাপার? দর্শক, আপনার কি মনে হয়? এই ইন্টারেস্টিং জরিপ নিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।